তোমরা যারা আমার হিমাচল স্টোরির প্রথম পার্টটা দেখেছো, ওয়েলকাম টু মাই হিমাচল স্টোরি সেকেন্ড পার্ট। এই পার্টটাতে আমি তোমাদেরকে বলবো যে আমার বাড়ি থেকে একদম দিল্লি হয়ে মানালি পৌঁছানো অবধি, মানালি নয় অ্যাকচুয়ালি অট টানেল থেকে আবার একটা নতুন জার্নি করতে হয়, তো পৌঁছানো অবধি আমার পুরো অভিজ্ঞতা, যেটা আমি কখনো পাবলিকলি শেয়ার করিনি, বাট শেয়ার করার ইচ্ছা হয়নি, একদমই নয়। বাট আমার এই জার্নিটা আমার জন্য ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল। সেই ট্রমা থেকে বেরোনোর জন্য আমার যে সময়টা দরকার ছিল সেই সময়টা আমি নিয়েছি, আর প্রায় 2 বছর বাদে 2026-এ দাঁড়িয়ে আমি এই গল্পটা শেয়ার করছি, আমার এই গল্পটা রেকর্ড করছি। তো দেখা যাক কেমন লাগে তোমাদের। তো প্রথম পার্টে অলরেডি শেয়ার করেছি যে ইন্ট্রোডাকশনটা, আমি যে সোলো ট্রাভেলটা করেছিলাম, আমি বাড়ি থেকে কীভাবে পারমিশন পেলাম, কীভাবে আমি সোলো ট্রাভেলটা করেছিলাম, আমার সব ব্যাক অফ দ্য মাইন্ডের জিনিসপত্র, যেটা থেকেই পুরোটা শুরু হয়েছিল। তো আমি ব্যাকপ্যাক করছি যে আমি 13 তারিখ বেরোবো। 1 মিনিট, 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ আমি বেরোবো। আজকে মার্চ মাসের 9 তারিখ, যখন আমি এটা শ্যুট করছি, আমি মার্চ মাসের এই ভিডিওটা পোস্ট করব। তো আমি 2024-এর 13 তারিখ আমি হচ্ছে অপেক্ষা করছিলাম যে আমি হচ্ছে যাব, ঘুরতে যাব। যাই হোক, আমার ঘুরতে যাওয়ার অনুভূতিটা এরকম মোটেই ছিল না যে ভীষণ আমি হাসি খুশি আছি, বরং আমি খুব দুঃখ পাচ্ছিলাম। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আমার বাড়ির লোকের কাছ থেকে ছেড়ে এতটা দূরে যাচ্ছিলাম। তো আমি ভীষণ কী বলবো, ইমোশনাল ফিল করছিলাম। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি হোমসিক ফিল করছিলাম, যদিও আমি জানতাম না আমি যেটা ফিল করছিলাম সেটাকে হোমসিক বলে। আজকে এসে সেটা বুঝতে পারছি। যখন ট্রাভেল করতে গেছিলাম তখন ওখানে যে কম্পেনিয়ন্সগুলোকে পেয়েছিলাম তারা বলেছিল আচ্ছা তুই হোমসিক ফিল করছিস, সেখান থেকে বুঝেছি। আমি জানতাম না সেটাকে হোমসিক ফিল করা বলে। তো আমি না আমার কাছের মানুষের থেকে প্রথমবার একা এতটা দূরে যাচ্ছি, একা এতটা টাইম দূরে থাকতে হবে। তো আমার কোথাও গিয়ে মেন্টালিটি এটা ছিল না যে আমি 1 মাস বাদেই ফিরবো, কারণ আমার তো ফেরার টিকিট কাটা হয়নি। আমি ভাবছিলাম আমাকে বাইরে, যেহেতু আমি বাইরে থাকতে চাই, বাইরে ঘুরতে চাই, আমি ভাবছিলাম আমাকে পাহাড়ে থাকতে হবে, বাইরে থাকতে হবে, অনেক দিন দেখা হবে না। তো একটা আইসোলেট হয়ে যাওয়ার যে একটা খারাপ লাগা, সেই খারাপ লাগাটা নিজের মধ্যে চলতে থাকছিল। বাড়ির লোকও যথেষ্ট ইমোশনাল হয়ে পড়েছিল। আমার মনে আছে আমি যখন ব্যাগ গোছাচ্ছিলাম আমি হাউ হাউ করে কাঁদছিলাম। আর্য এসেছিলো আমাকে ব্যাগ গোছানোতে হেল্প করার জন্য, আমাকে বলছিল যে তুই এত জিনিস কেন ভরেছিস। আমি বললাম আমি তো চলে যাচ্ছি, আমি আর ফিরবো না। জানি খুব চাইল্ডিশ শুনতে লাগছে, বাট যেটা ফিল করেছিলাম, যেটা হয়েছিল, উইথাউট এনি জাজমেন্ট আমি অ্যাকসেপ্ট করেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখানে শেয়ার করছি। সো আমি জাজমেন্ট এক্সপেক্টও করি না। তো আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আমি তো বাইরে যাচ্ছি, আমাকে ওখানে একাই থাকতে হবে, ওখান থেকে দাঁড়িয়ে আমার বিজনেসটা চলবে, এরকমভাবেই তো অনেক দিন দেখা হবে না। একটা আনসার্টেনিটিতে ভুগছিলাম। তো আমাকে বলছিল যে তুই তো, মানে আমি এরকম ইয়োগা ম্যাট নিয়েছিলাম, ইয়োগা ম্যাট যে ইয়োগা করবো বলে বিজনেসের প্রচুর জিনিসপত্র নিয়েছিলাম, প্রচুর জামাকাপড় নিয়েছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে আমাকে আর্য প্রায় 20% জিনিসপত্র বাদ দেওয়ায় তবুও 80% জিনিসপত্র নিয়ে আমি গিয়েছিলাম। আর সেই 80% জিনিসপত্র নিয়ে যে কী হয়েছিল আমার অবস্থা, সেটা আমি এই তো আস্তে আস্তে গল্প শুনলে তোমরা বুঝতে পারবে। তো এটাকে আমি এরকম, আচ্ছা আমি এটা হাতে কী করছি একটা বলি, যদি তোমরা ফার্স্ট পার্টটা না দেখে থাকো, এটা সেকেন্ড পার্ট দেখো, তাহলে বলি যে আমি আজকে আমার বিয়ে বাড়ি আছে, দ্যাটস আমি বসে বসে বিয়ে বাড়ির গয়না বানাচ্ছি। আমি প্রায় 2025-এর পরে আজকে অনেক দিন বাদে নিজেকে সাজাবো বলে নিজের হাতে গয়না বানাতে বসেছি। প্রচুর দিন হয়ে গেছে আমি ঘরে হচ্ছে মানে বসে গয়না বানাইনি, ইচ্ছেই করেনি, কিন্তু আজকে ইচ্ছা করছে, তাই জন্য বসে বসে গয়না বানাচ্ছি। আর গয়না বানাতে বানাতে আমি আমার হিমাচল ডায়েরিজটা তোমাদের সাথে শেয়ার করছি। সো হোয়ার আই ওয়াজ ইন মাই প্যাকিং স্টোরি, যেখানে দাঁড়িয়ে আমি হাউ হাউ করে কাঁদতে ব্যাগ গোছাচ্ছি। কেউ বুঝতে পারছে না আমি এত কাঁদছি কেন, আমিও বুঝতে পারছি না আমি এত কাঁদছি কেন, খুব ইমোশনাল ফিল হচ্ছিলো। এবার সেইখানে দাঁড়িয়ে আর্য হচ্ছে আমাকে হেল্প করে, অনেক হেল্প করে ইমোশনালি স্টেবল হতে, বুঝতে। তো আমার এটাই ইন্টেনশন ছিল যে আমি ওখানে যাব, ওখানে গিয়ে আমি আমার বিজনেসটাকে কন্টিনিউ করব। ওখানে একটা পোস্ট অফিস খুঁজে নেবো যেখান থেকে দাঁড়িয়ে মানুষকে জিনিসপত্র পাঠাতে পারবো। আর আমার তো জিনিসপত্র হ্যান্ডমেড, তো হালকা হবে, কাউকে পাঠাতে গেলে প্রচুর টাকা খরচ করতে হবে সেটা না, আর পোস্ট অফিস থেকে পৌঁছে যাবে স্পিড পোস্টের মাধ্যমে। এটাই আমার বেসিক একটা ভাবনা ছিল। এবার সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার বিজনেসের সমস্ত রকম জিনিসপত্র ব্যাগে ভরেছিলাম, ব্যাগ গুছিয়েছিলাম সমস্ত রকম, মানে যা যা মনে হয়েছে জামা কাপড় থেকে শুরু করে সব, এবং শাড়ি নিয়েছিলাম পাহাড়ে গিয়ে শাড়ি পরবো বলে। আমি যেহেতু হোলির কিছুটা সময় আগে যাচ্ছিলাম, মার্চ মাসে আগেরবারে হোলিটা পড়েছিল শেষের দিকে, তো আমি হোলির জন্য রেডি হয়ে গিয়েছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল গিয়ে যাওয়ানি হেদেওয়ানি দেখার পরে যে আমি হোলি খেলবো।
পাহাড়ে গিয়ে আমি হোলি খেলবো। তো ভালো কথা, তো আমি হোলির জন্য বেশ প্রিপেয়ার হয়েছিলাম, শাড়ি নিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পাহাড়ে গিয়ে আমি হোয়াইট জিন্স পরবো, হোয়াইট জিন্স নিয়েছিলাম, নিয়ে ওই প্যাকিংটা হয়। আর যেদিন প্যাকিং কমপ্লিট হয় তার পরের দিন সকালবেলা 13 তারিখ, কী বার পড়ছে দেখে নিচ্ছি, 13 তারিখ, ডিটেলস 13 তারিখ কী বার পড়েছিল দেখাচ্ছে না, 13 তারিখ কী বার পড়েছিল। যাই হোক 13 তারিখ আমার হচ্ছে 13ই মার্চ আই গেস, হ্যাঁ 13ই মার্চ আমার হচ্ছে ছিল ট্রেন পূর্বা এক্সপ্রেস। সকাল 8টার সময় ছিল পূর্বা এক্সপ্রেস। তো এখান থেকে মোটামুটি অনেক সকালে বেরিয়ে যেতে হয়, কারণ আমি বোধহয় প্রথম ট্রেনটা ধরেছিলাম 4:05 না 4:10 ট্রেনটা। আমার বাবা এখান থেকে আমাকে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসে, কারণ ব্যাগ বিশাল ভারী ছিল। একটা ব্যাগ না, একটা পিঠে ব্যাগ ছিল, যেটা ব্যাকপ্যাক ছিল, রাকসাক ছিল, তার সাথে আরও একটা পিঠে ব্যাগ ছিল, হাতে ব্যাগ ছিল। প্রথমবার না জানার রিজন যে একটা কীভাবে ব্যাকপ্যাক করতে হয়, কতটা নিয়ে যেতে হয়, এতটা ট্রাভেল, মানে আমি যে কতটা ট্রাভেল করছি আমি নিজেও তো জানি না, মানে আমার মাথায় আছে কিন্তু প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্সই তো নেই। সো দ্যাটস ওয়াই এত কিছু ছিল। তো সকালবেলা বাবা আমাকে এখান থেকে অটো করে দিয়ে আসে স্টেশন অবধি, তারপরে আমাকে আর্য আর জয়জিৎ সি অফ করতে যায় হাওড়া স্টেশনে। সো আই গেট ভেরি ইমোশনাল যখন হচ্ছে ওরা গেছে, দাঁড়িয়ে আছে, গল্প করছে। ওরা ইমোশনাল একটুও নয়, ওরা ইমোশনাল কেনই বা হতে যাবে, আর্য ইমোশনাল নয়, আর্যর ভালোই লাগছে সকালবেলা এরকম গেছে। আর ওই সময় না বিশাল গরমও পড়ে গিয়েছিল, তো গরমে উল্টে সবার কষ্ট হচ্ছিল, আমার ইমোশনাল কষ্ট হচ্ছিলো, ওদের গরমে কষ্ট হচ্ছিলো। যাই হোক, তো ওরা আমাকে যখন সি অফ করতে যায়, আমাকে যখন আর্য এসে ট্রেনের পাশে বসে কথা বলছিল, জয়জিৎ কথা বলছিল, আমি আবার ইমোশনাল হয়ে যাই। আর আমার আরএসি সিট হয়েছিল, তো আমার সিটটা একজনের সাথে শেয়ার করার ছিল, আর যার সাথে শেয়ার করার ছিল তারা 2 বোন ছিল, তারা দিল্লি থেকেই বিলং করে, 2 বোন ছিল, এখানে এসেছিল ইস্কনে। এবার তাদের 2 বোনের মধ্যে এক বোনের সিট কনফার্ম হয়নি, তো আরএসি সিট যেহেতু শেয়ার করতে হয় আমাদের মধ্যে, মানে ওরা এসে বলে আমার বোন এই সিটটা একটু শেয়ার করবে, তুমি কি শেয়ার করতে দেবে? আমি আর কি বলবো। তো আরএসি সিট দুজনে শেয়ার করার বদলে আমরা 3 জন শেয়ার করে যাব বলে ঠিক করি। তো ঠিক আছে চলো, আরএসি সিট 3 জন শেয়ার করে যাওয়া হবে জানলার ধারে। তো এইভাবে প্রথমে ট্রেনটা ছাড়ে। যখন ট্রেন ছাড়ে বর্ধমান পৌঁছানো অবধি আমার ট্রেনে বিশাল আনন্দ হচ্ছিলো। মানে ট্রেনটা ছাড়ার পর থেকে যখন যাচ্ছিলো এত ভালো লাগছিলো, বলার কথা না। প্রথমবার এরকম যাচ্ছি, আমি এরকম রিল শ্যুট করতে শুরু করেছি, রিল পোস্ট করতে শুরু করেছি। তখন আমার জিওতে কনভার্ট করে নিতে হয়, কারণ আমার জিও আর ভোদাফোন দুটোই ছিল, বাট আমি তো আর ওখানে গিয়ে ভোদাফোনের অ্যাক্সেস পাবো না। ওই যে গ্রামটা সেটা স্যাঞ্জ ভ্যালি ছিল যেখানে আমি যাচ্ছিলাম, ওটা হচ্ছে আমি যতদূর শুনেছিলাম লোকালসদের কাছে গিয়ে, ওটা ওই এরিয়ার হিমাচলের ওটা লাস্ট গ্রাম। তারপরে হচ্ছে ন্যাশনাল যে ফরেস্ট, সেই ন্যাশনাল ফরেস্টের পুরো রাস্তা শুরু হয়ে যায়। তো খুব স্বাভাবিকভাবে আমার ওখানে দাঁড়িয়ে আমি অন্য কোনো আর কি সার্ভিস প্রোভাইডার পাবো না জিও ছাড়া, তো আমার জিওটাকে রিচার্জ করতে হয়। কিন্তু জিওতে আমি এতটাই কম রিচার্জ করি, আমি বুঝতে পারিনি বিষয়টা এরকম কাজ করে যাবে। আমি ভেবেছিলাম ঠিক আছে জিও 1 জিবি থাক আর বাকি ওটা থাক, দুটো মিলিয়ে আমার হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি, অ্যাকচুয়ালি সেটা হয়নি। জিওতে আমি 1 জিবি রিচার্জ করি, আর ট্রেনে উঠেও দেখি আমি ভোদাফোন পাচ্ছি না, আমাকে জিওতেই চালাতে হয়, আর জিওতে 1 জিবি। আমি কি করে কন্টেন্ট বানাবো, কন্টেন্ট পোস্ট করব, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, কারণ একটা কন্টেন্টই তো পোস্ট করতে গেলে আমার 500 থেকে 700 MB চলে যাবে। যাই হোক, এইভাবে হচ্ছে আমার জার্নিটা শুরু হয়। নাও কাম টু দ্যাট পার্ট, এবার পুরোপুরি জার্নি শুরু হয়। আমার কাছে যথেষ্ট খাবার দাবার ছিল, এছাড়া দুপুরের খাবারটা আমি ট্রেন থেকে নেব বলে ভাবি। ট্রেন জার্নিটা ছিল হচ্ছে আমার জন্য প্রথম, আমি এতটা ট্রেনে জার্নি করছি এতক্ষণ ধরে। মানে পূর্ব এক্সপ্রেসে সকাল 8টায় মানে উঠেছিলাম, যেদিনকে উঠেছিলাম তার পরের দিন সকাল 6টায় আমাকে দিল্লি নামাবে। তো যাওয়ার সময় পূর্ব এক্সপ্রেসের জার্নি ঠিকঠাক ছিল, ভালো ছিল বলতে পারি সেটাকে। আসার সময় জার্নিটা মাই গড, ওটা থাক, ওটা পরের পার্টে আমি তো শেয়ার করবো। এই পার্টটাতে আপাতত এবার জার্নিটার কথা বলি। এবার জার্নি শুরু হলো ওই যে দুটো মেয়ে আমার সাথে যাচ্ছিলো ইসকন থেকে, তার সাথেও পরিচয় হলো, তাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম, গল্প করতে করতে যাচ্ছিলাম। আশেপাশে এরকম বাচ্চা নিয়েও একটা ফ্যামিলি উঠেছিল, একটা মহিলা উঠেছিল, তার 2টো বাচ্চা ছিল, একদম তার মা বা শাশুড়ির সাথে ছিল, সে একাই ট্রাভেল করছিল, বর এসে পিক আপ করবে স্টেশন থেকে। তো এরকম চতুর্দিকে নানান রকম ফ্যামিলি যাচ্ছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম এনজয়িং অল অফ দিস ট্রেন সিনারিওস, যেটা আমি এতদিন ধরে ভ্লগে দেখতাম।
তো এর আগে যে যাইনি সেটা নয়, এর আগে আমি ট্রাভেল করেছি, কিন্তু একটা রাতের জন্য ট্রাভেল করেছি। একটা পুরো মানে প্রায় সকাল 8টা থেকে সকাল 6টা, মোটামুটি 22 ঘন্টার জার্নিটা আমি এর আগে করিনি। তো আমার জন্য পুরোপুরি এই জার্নিটা নতুনত্ব ছিল। আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, কখন নেটওয়ার্ক পাচ্ছিলাম, কখন নেটওয়ার্ক পাচ্ছিলাম না। আমার মা এসে ফোন করছে বাড়িতে, আর এসে বাড়িতে ফোন করছে। তো মোটামুটি সকালটা আমার এরকমভাবে কেটে যায়, খুব ভালোভাবে কেটে যায়। আমার খাবার দাবার আমার কাছে যথেষ্ট ভালো পরিমাণে দিয়ে দিয়েছিল মা, বাঙালি মায়েরা যেমন হয়। তো কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু দীনদয়ালু উপাধ্যায় জাংশনে যখন আমার ট্রেন ঢোকে, তখন আস্তে আস্তে হচ্ছে সন্ধে হতে শুরু হয়। আর এই জিনিসটা না হয়তো তুমিও এটার সাথে কানেক্ট করতে পারবে। সন্ধে হওয়ার পর থেকে না আমাদের যে ইমোশনসগুলো আছে, সেই ইমোশনসগুলো প্রত্যেক দিনই টুকটুক করে চেঞ্জ হতে শুরু করে। আমরা যে জয়ফুল অনুভব করি আকাশে সূর্য থাকাকালীন, কিন্তু সূর্য ডোবার পরে না আমাদের মধ্যে একটা গ্লুমি, একটা চিন্তা, টেনশন, যে খারাপ লাগা, এই জায়গাগুলোতে হচ্ছে সেই জিনিসগুলো আসতে থাকে। তো সেমভাবে আমার আবার সেই মন খারাপটা করতে শুরু করে সূর্যাস্ত থেকে, ওই দীনদয়াল উপাধ্যায় জাংশনের পর থেকে। আর এই যে মন খারাপটা এবং সেই কান্নার ফেসটা আবার শুরু হয় যখন হচ্ছে আমার ট্রেন ঢোকে হচ্ছে বারাণসীতে। বারাণসীর যে ঘাটটা আছে, ওই বারাণসীর ঘাটে, বেনারসের ঘাটে, বারাণসী না বেনারস আই গেস। ওফ মাই গড, আমি যখন ওই কথাটা ভাবি, আমার না মানে যখন বেনারসের ঘাটটা পেরোচ্ছে, আমি দেখছি নিচে হচ্ছে সবাই দাহ করছে, আমার এত একটা টান অনুভব হয়, এত একটা কষ্ট হয় যে আমি কেঁদে ফেলি। আর ওই যে কান্নাটা আবার শুরু হয়, সেটা আবার আমার জন্য আটকানো এবং সামলানো দুটোই খুব অসুবিধার ছিল। একেই তো পুরো পাবলিকের মধ্যে বসে রয়েছে, আর তারপরে যেহেতু বিহার পাটনার ওপর থেকে গেছে না, তো না গয়ার ওপর থেকে গেছে, আসার সময় পাটনার ওপর থেকে এসেছিলাম, যাওয়ার সময় গয়ার ওপর থেকে গেছে। তো যথেষ্ট লোক ছিল, এক্সট্রা লোক, যারা হচ্ছে জেনারেল টিকিট কেটে উঠে গিয়েছিল, তারা এদিক ওদিক সেদিক বসে আছে। আমাদের অলরেডি সিটটাতে একজনের সিট দুজনের সিট তিনজনে ভাগ করে যাচ্ছি। যদিও একটা মেয়ে যে আমার সাথে ছিল, তার বড় দিদি ওপরে একটা সিট ফাঁকা ছিল, উপরে একটা সিটে সে আপার সিটে গিয়ে ঘুমোচ্ছিল। তার ছোটো বোন আর আমি বসেছিলাম, আর তার মাঝখানে দুজন কাপেল উঠেছিল। তো সেই কাপেলের একজন হচ্ছে কাপেল বলতে বয়স্ক, তার ছেলে মিলিটারিতে কাজ করে, সে হচ্ছে এখানে দেখা করতে এসেছিলো, কলকাতায় দিল্লি ফিরে যাচ্ছে। তো তারা হচ্ছে আমার সাথে গল্প করতে শুরু করে। তো আই ওয়াজ গেট ভেরি ইমোশনাল অ্যাট দ্যাট পয়েন্ট, যখন আমি এরকম গঙ্গাটাকে পেরোচ্ছিলাম অ্যান্ড ওই ঘাটটাকে পেরোচ্ছিলাম। ওই টাইমটা না আমি মানে এখনও ভুলতে পারি না, আমি ওটা ডেসক্রাইবও করতে পারবো না। তারপরে যাই হোক, রাত্রিবেলায় হচ্ছে ঘুমিয়ে পড়ি, রাত্রিবেলার ঘুমটা ভাঙে সকালবেলা যখন সবাই নামবে। আমি হচ্ছে সারাটাক্ষণ হচ্ছে আমি সিটে বসেছিলাম, সারাটাক্ষণ সিটে বসে থাকা। টয়লেট যাচ্ছিলাম ঠিকই, কিন্তু খুবই কম, আর আস্তে আস্তে টয়লেট যাওয়ার পরিমাণটাও কমাচ্ছিলাম, কারণ আমার প্রচুর ব্যাগ ছিল। আমি ওরকমভাবে মানুষের ওপরে ভরসা করে রেখে যাওয়ার মতন অত পরিস্থিতিও ছিল না। তো যাই হোক, সকালবেলা 6টার সময় আমার ট্রেন ঢোকে হচ্ছে একদম ডট 6টার সময় দিল্লি ঢুকিয়ে দেয়। বেশ একটা এক্সাইটেড ফিল হচ্ছিল। এবারে আমি যখন দিল্লি ঢুকি, আস্তে আস্তে আমি একটা না নিজের মধ্যে, নিজের পেটের ভেতরে একটা বদহজম অনুভব করি, চোয়া ঢেকুর উঠতে শুরু করে। আর আমার এই চোয়া ঢেকুরের একটা পাস্ট পুরো প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা হচ্ছে আমার একবার যদি চোয়া ঢেকুর উঠতে শুরু করে, আমি জানি সেই চোয়া ঢেকুরটা আমার হচ্ছে সিগন্যাল আমার শরীরটা খারাপ হওয়ার। আর শরীরটা কীভাবে খারাপ হয়? লুজ মোশন শুরু হয়। তো আমার এরকম দিল্লি যখন আমি যাই, দিল্লিতে আমি একদম ভালোভাবে প্ল্যাটফর্মে নেমে যাই, নেমে একদম সঠিক দিকেই যাই, যেদিকে দাঁড়িয়ে লকার রুম ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি ওইখানটাতেই লকার রুম ছিল। তো আমি প্রথমে লকার রুমের দিকে যাই, নেমে হেঁটে আসি, হেঁটে আবার উপরে উঠে আমি যখন ওই মেট্রোতে যে কানেক্ট করে যে ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারের ওপর উঠেছি, আমার মাথা ঘুরে যায়। আমার কাছে প্রচুর লাগেজ, একটা বড় লাগেজ যেটা 90 লিটারের ব্যাকপ্যাক ছিল, সাথে একটা হাতে ব্যাগ ছিল, আর একটা পিঠে ব্যাগ ছিল যেটা আমার সামনে ছিল। এই সব কিছু নিয়ে আমি কোলাপস হয়ে বসে পড়ি হচ্ছে ওই প্ল্যাটফর্মের ওপরে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের ওপরে। আমি তখন কটা বাজে? সকাল 6টা বাজে। আমি কাউকে ফোনও করতে পারছি না, কারণ বাড়িতে সবাই ঘুমোচ্ছে। কাউকে এটা বলার কোনো মানে ব্যাপারই, মানে আমি বলে বা কী করবো, তারা তো কোনোরকমভাবে আমাকে হেল্প করতে পারবে না। আমার কাছে টাকা পয়সা, ফোন সব কিছু আছে, ব্যাগের মতন বিখরে আছে। আমি আমার মতন বসে আছি, বসে কোলাপস করে গেছি, আমার মাথা ঘুরছে, আমার পেটে কিচ্ছু নেই, আমার কাছে এমন কিছু খাবার নেই যেটা খেয়ে আমি নিজেকে হচ্ছে সেই স্ট্রেংথটা দেবো, আর পেট গুড় করছে। সেই ফিলিংটা আমার জন্য যে কি হেল্পলেস ফিলিং ছিল, সেই হেল্পলেস ফিলিংটা আমি কোনোদিন ভুলতে পারবো না। মানে আমার পক্ষে ভোলা সম্ভবই না। আমি এতটা হেল্পলেস ফিল করেছিলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। কোনো লোক এসে আমার পাশে দাঁড়িয়ে একবারও জিজ্ঞাসা করেনি তোমার হেল্প লাগবে কিনা। আমাদের কলকাতা হলে এটা কখনো হতো না যে কেউ একবারও আসবে না, এসে জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, হতে পারে আমাদের এইসব জায়গাতে, এইসব
অচেনা মানুষের সাথে কথা না বলাই ভালো, বাট স্টিল আমি যখন ট্রেন থেকে নেমে গিয়েছিলাম সবাই সবার দিকে চলে গেছে, আমি হচ্ছে যখন ওরকম কোলাপস হয়ে পড়ে রয়েছি, আমি একটা মানুষকে পাইনি যে আমার হাল হাকিকাত এসে জিজ্ঞাসা করবে। আর এটা আমার জন্য খুব সারপ্রাইজিং ছিল। তারপরে প্রায় 10 মিনিট বাদে আমি যখন আমার মানে একটু হুঁশটা ফিরলো, আমি যখন আমার একটুখানি শরীরে নিজেকে অনুভব করতে পারছিলাম, তারপরে উঠলাম। উঠে আমি হচ্ছে ক্লক রুম খুঁজলাম। ক্লক রুম খুঁজে আমার মানে ওই অবস্থাতে আমি একা একা ক্লক রুম খুঁজেছি। ক্লক রুম খুঁজে আমি আমার জিনিসপত্র ওদেরকে দিয়ে দিয়েছি। শুধুমাত্র আমার হাতের কাছে যে ব্যাগটা না রাখলেই নয়, খাবার দাবারের ব্যাগ এবং টাকা পয়সা জিনিসপত্র রাখার যে ব্যাগ, আর যদি আমার স্নান টান করতে হয় সেটার জন্য যেটুকু জিনিসপত্র রাখার দরকার রেখে আমি ব্যাগটা দিয়ে খুঁজতে চলে গেছি হচ্ছে ওয়েটিং রুম। তো একটা লেডিস ওয়েটিং রুম দেখতে পেয়েছিলাম যেখানে কোনো টাকা পয়সা লাগে না। গিয়ে আমি ওয়েটিং রুমে শুয়ে পড়েছিলাম। আমার ফোনের মতন ছিল, ফোন চার্জে দিয়েছি, চার্জে দিয়ে আমি শুয়ে পড়েছি। এবার বাড়ির থেকে আমাকে কল আসে, মা কল করে। প্রথম কলটা মাই করে। প্রথমে মাকে বলছিলাম না, তারপরে মাকে বললাম আমার এরকম কেস হয়েছে। মা বলে তুই কিছু খেয়ে হচ্ছে ওষুধ খা। এবার ওষুধের দোকান কোথায় আছে আমি জানি না। তো আমি চুপচাপ কিছুক্ষণ শোয়ার পরে আমার বডিটা একটু ঠিক হয়, তারপরে আমি কিছু খাওয়ার পরে বুঝতে পারি আমার আস্তে আস্তে লুজ মোশন হচ্ছে। আমি প্রায় ওখানে থাকা অবস্থায় সকাল থেকে 12টার মধ্যে 13-14 বার লুজ মোশনের বাথরুমে গেছি। এবার সকালবেলা ফাঁকা ছিল ঠিক আছে, কিন্তু সময়ের সাথে সাথে লোক বাড়তে থাকছে, বাথরুম চাইলেই আমি ফাঁকা পাচ্ছি না। তো খুব অসুবিধা হচ্ছিলো। আমি বুঝতে পারছিলাম না কী করে আমার লুজ মোশন কমবে, কী করে আমি ওখান থেকে একা একা মেট্রো করে যেখানে বাস ছাড়ে আমি বাসের ওখানে যাব, বাস ধরবো, সারা রাত বাসে থাকবো যেখানে বাস থামবে না। আমি কী করে মানালিতে মানে মানালিও না, আমাকে অট টানেলে নামতে হবে, অট টানেলে নেমে লোকাল বাস নিতে হবে, পাবলিক বাস নিতে হবে, নিয়ে আমি পৌঁছাবো সায়েন্স ভ্যালি। কী করে পৌঁছাবো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো আমার কাছে মানে আমি ওই টাইমে দাঁড়িয়ে আমার পয়েন্টলেস ছিলাম, আমার কাছে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। তো আমি ওই 10টা 10:30 নাগাদ নিজেকে তুলে হচ্ছে আমি মেডিসিন খুঁজতে যাই। মেডিসিনের দোকানটা খুঁজে আমি বলি আমাকে ওরকম লুজ মোশনের একটা পাওয়ারফুল ওষুধ দাও। আমাকে বলেছিল দিনে 2টোর বেশি খেতে না। আমি 3টে খেয়ে ফেলেছিলাম, আমার কাছে আর কোনো অপশান ছিল না। তারপরে আমি গিয়েছিলাম, আমার যখন একটুখানি দুপুরবেলা স্নান টান করে একটু ফ্রেশ হয়ে আমি গিয়ে জনহারে খেয়েছিলাম। অত জঘন্য খাবার আর আমি কোথাও খাইনি, জনহারের মতন জঘন্য খাবার আমি কোথাও খাইনি। সো এটা হয়ে গেছে, এটা এইরকমভাবে জিনিসটা যাবে। এবার এটার সাথে অনেক কিছু কানেক্ট করছে কথা বলতে বলতেই করব। তো জনহারের মতন ফালতু খাবার আমি কোথাও খাইনি। সো যাই হোক, এবার এই জায়গাটা থেকে আমার দুজনের সাথে আলাপ হয়। আমি সকালবেলা যখন সেরকম কোলাপস হয়ে শুয়ে পড়ি, প্রথমে একটা আসে যে সাউথ ইন্ডিয়ান একজন, তার সাথে কথা বলা শুরু করি। সে আমাকে যথেষ্ট খেয়াল রাখে। এবং তারপরে আরেকটু দুপুরবেলার দিকে একজন আসে, তিনি হচ্ছে আসাম বা ওই নর্থ ইস্ট এরিয়া থেকে বিলং করে। তিনি আমার থেকে অনেক বড়, আমি এখানে ছবি অ্যাটাচ করে দিচ্ছি দুজনে। তো তারা দুজন, আমরা হচ্ছে তিনজনের খেয়াল রাখছিলাম। তিনজনেই যেহেতু আমরা একা বেরিয়েছিলাম, সোলো ট্রাভেল করছিলাম। ও যখন বাথরুমে যাচ্ছে আমরা এর খেয়াল রাখছি, এ যখন স্নান করতে যাচ্ছে এর জিনিসপত্রের খেয়াল রাখছি। তো ওখানে তিনজনে মিলে গল্প করতে করতে খুব ভালো সময় কেটে যায়। আর 3টে বাজা মাত্রই আমি মনে করি যে এবার বেরিয়ে যাওয়া উচিত, কারণ আমার 5টা বা 5:30 সময় না 6টার সময় বাস আছে, ঠিক আছে। তো আমাকে ওখান থেকে বেরোতে হবে। বেরিয়ে ওই যে পেট্রোল পাম্প আছে, আমি এক্স্যাক্ট নামটাও ভুলে গেছি, আমার তখন নামটা সব মনে ছিল, ওই পেট্রোল পাম্পে গিয়ে আমাকে হচ্ছে বাস ধরতে হবে। তো ওই যে সময়টা আমি কাটিয়েছিলাম সকালবেলা ওরকম কোলাপস হয়ে পড়া, লুজ মোশন হওয়া, এবং ওই লুজ মোশনের পর আমি কিভাবে সব কিছুকে আমি একসাথে করব জানি না, অত ভারী ব্যাগ কী করে বইবো জানি না, সারাদিনের খাওয়া আমার কাছে প্রপারলি নেই, আমি কন্টিনিউ হচ্ছে বাথরুমে যাচ্ছি আসছি, আমার জিনিসপত্র চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। বাট স্টিল সামহায়ার আমি এত স্ক্যাটার থাকার পরেও আমি 2টো মানুষকে পেয়েছিলাম যে আমার ওখানে খেয়াল রেখেছিল, বন্ধুর মতন মিশেছিল, তারা আমার খেয়াল রেখেছিল, তাদের সাথে সময়টা কাটিয়ে আমার বেশ ভালো লেগেছিলো। আমি জানি না এরপরে জার্নিতে আমার জন্য কী অপেক্ষা করছে, তবুও আমার কাছে ওই যে দিনটা, ওই সময়টা এতটা অবস্ট্যাকলস এবং চ্যালেঞ্জেস থাকার পরেও নেভিগেট করতে খুব সুবিধা হয়েছিল। যে মানুষগুলোকে দেখতে পেয়েছিলাম, সেই মানুষগুলোর জন্য। সব সময় শুয়ে থাকা সম্ভব না ওয়েটিং রুমে, কারণ কত ধরনের মানুষ আসছে যাচ্ছে। তো বসে থেকে নিজের শরীর খারাপ, কিন্তু বসে থাকতে হচ্ছে কন্টিনিউ। সকালবেলা তবুও একটু শুয়েছিলাম। তো এটা আমার জন্য অনেক ইন্সপায়ারিং, আমাকে এটা প্রচণ্ড ইন্সপায়ার করে। তুমি যখন এমন একটা চ্যালেঞ্জ থেকে যাবে না, যে চ্যালেঞ্জটা তো তোমার কোনোদিন ইম্যাজিনও করছো না, কিন্তু সেই চ্যালেঞ্জটাতে তুমি নেভিগেট করছো, সেই চ্যালেঞ্জটাতে তুমি ফেস টু ফেস দাঁড়াচ্ছ, এবং সেই চ্যালেঞ্জটাতে তুমি শুধু ফেস টু ফেস দাঁড়াচ্ছ না, সেটাকে তুমি বেরিয়েও যাচ্ছ শুধুমাত্র নিজের সাহসের জোরে। সেই সাহসটা তোমাকে এমন একটা এক্সাম্পল সেট করে দেবে নিজের জীবনে, যেটা ইন ফিউচার যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন তুমি বলতে পারবে আমি এটা করেছিলাম ভাই,
কী করে করেছিলাম আমি জানি না, বাট স্টিল আমি করেছিলাম। তো যে কোনো চ্যালেঞ্জ যেন একটা ভীষণ কারেজ দিয়ে দেয়। তো এর পরের জার্নিটার জন্য আমার অলরেডি এই দিনটা আমাকে কারেজ দিয়ে দিয়েছে, যে আমার ভাই শরীর খারাপ ছিল, সেখান থেকে দাঁড়িয়ে আমি এত কিছু করে নিচ্ছি। তো এরপরে মেট্রোতে যাওয়া কী হবে পুরোপুরি দেখে নেবো। তো আমি এর পরের পার্টে তোমাদেরকে শেয়ার করবো যে আমি মেট্রো করে যে আমার মেট্রোর অভিজ্ঞতা, সারা রাত বাস জার্নির অভিজ্ঞতা, এবং বাস থেকে নামার পরে আমি কীভাবে স্যান্ডে পৌঁছালাম সেটার অভিজ্ঞতা। মানে ইট ওয়াজ সামথিং। আর লাস্ট পার্টে শেয়ার করতে হবে। এই পার্টটা কন্টিনিউ চলতে থাকবে মার্চ মাসে। তোমার যদি এই পার্টটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে নিও, পরের পার্টগুলো যখন আমি পোস্ট করবো তোমার কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আজকের গল্পটা তোমার কাছে একটু হলেও ইন্সপায়ারিং মনে হলেও এটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের পার্টে। বাই।